এসআইআরে অফিসারদের হুমকি কমিশনের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। অফিসারদের জেলে পাঠানোর হুমকি কমিশনের। চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ মুখ্যমন্ত্রীর। জেলা শাসকদের বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব মমতা। অফিসারদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। এসআইআর ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। তাঁদের বক্তব্য, আদিবাসীরা দেশের আদি নাগরিক, তাদের কেন নাগরিকত্ব প্রমাণ করতে হবে? বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের রাউতরা গ্রাম পঞ্চায়েত। এখানকার ভেদুয়াশোল সহ বেশ কয়েকটি গ্রামে আদিবাসীদের বাস। তাদের বাড়িতে এসআইআর ফর্ম বিলি করেছেন বিএলও, কিন্তু আদিবাসীদের একাংশ এসআইআর ফর্ম ফিল আপ করতে নারাজ। তাদের যুক্তি, আদিবাসীরা এদেশের আদি নাগরিক, তাই আলাদা করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই। আমি নিজেও ফর্ম ফিল আপ করিনি, কারণ আমি মাঝি সরকারের কার্ড ধরেছি। এই দেশে দু ধরনের সরকার রয়েছে, একটা মাঝি সরকার আর একটা গণতান্ত্রিক সরকার। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম, 95 সালে ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। এসআর ফর্মটা আমরা ফিল আপ করিনি এই কারণে। আগে কিন্তু আমরা আমাদের আদিবাসীর যে অধিকার, এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। আর তোমরা যদি ফর্ম ফিল আপ না করো, তোমরা বাঁকুড়া জেলা প্রশাসনের বক্তব্য, আদিবাসীদের বুঝিয়ে এসআইআর ফর্ম ফিল আপের চেষ্টা করা হবে। রানীবাঁধের এই যে 30-40টি পরিবার যে সমস্ত কথা বলছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছে তারা। 2024 সালেও তারা কিন্তু ভোট দিয়েছে। আমার বিশ্বাস নির্বাচন কমিশনও তাদের প্রক্রিয়ার মাধ্যমে এই মানুষগুলোকে সেইভাবে বোঝাবে। যারা এই ধরনের কথা এই পরিবারদের বোঝাচ্ছে, একটা দেশ বিরোধী ভাবনা মানুষের মধ্যে ঢোকাবার চেষ্টা করছে। উড়িষ্যা থেকে একটা থিম এসছে যে ভারতবর্ষে কোনো সরকার নেই, একটাই সরকার আছে, মাঝি সরকার। তো ওটা আমরা ট্যাকেল করছি, দেখছি। যারা বা যে ওদের মাথায় এই ভুল তথ্য পরিবেশন করে ভারতীয় নাগরিকত্বকে অস্বীকার করে মাঝি সরকারের আনুগত্য কথা বলছে, সেটা প্রশাসন দল আমরা খুব দৃষ্টি রেখে আমরা পর্যালোচনা করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। বাংলাদেশের কোর্টে জামিন পেলেন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। জামিন পেলেন আরও 2 পরিযায়ী শ্রমিক সহ 6 জন। বাংলায় কথা বলায় গত জুন মাসে তাদের আটক করে দিল্লি পুলিশ। বাংলাদেশি সন্দেহে জোর করে পাঠিয়ে দেয় বাংলাদেশে। প্রায় 6 মাস ধরে সেখানকার জেলে বন্দী ছিলেন, শেষমেশ জেল মুক্তি। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম। অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই। তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। বাড়ি বীরভূমে, কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে ছিল 3 নাবালক। অভিযোগ, 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। জুন থেকে ডিসেম্বর হয়ে গেল, বাংলাদেশের জেলে তাঁরা বন্দী। সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালতে। 5,000 টাকার বন্ডে সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর করে আদালত। তবে 3রা ডিসেম্বর ফের তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সন্ধে বাংলাদেশের জেল থেকে মুক্তি পান সোনালী খাতুন সহ 6 জন।
ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বের হতে পেলাম, ওরা অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই, তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বের হতে পারতাম না। প্রথম থেকে যেহেতু বাংলাদেশ কোর্ট থেকেও বারবার বলা হচ্ছিল এবং ইন্ডিয়ান হাই কমিশনকেও চিঠি পাঠাচ্ছিল যে এরা 6 জনই হচ্ছে বৈধ ভারতীয় নাগরিক, এদের আধার কার্ড হচ্ছে ভারতীয় আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, এদেরকে নিয়ে যাওয়া হোক, এবং এদেরকে অবৈধভাবে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো রকম রিপ্লাই আসেনি। সোনালী যেহেতু প্রেগনেন্ট আছে, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ওদেরকে কিন্তু জামিন দিয়েছে আজকে। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। হাইকোর্টে রায় দিলে সেটাও মানা হলো না, আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আমরা তো বাইরে খেতে পেয়ে না, পেটের দ্বারা দিল্লি গেছিলাম, পুষ্পক করে দিল্লি থেকে একবার বাংলাদেশ পাঠান দিলে। বাংলাদেশি না ভারতীয় নাগরিক এটা একটু যাঁচ করে দেখতো। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে মোদী সরকার, বিজেপির। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে। তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয়। এর প্রায় 6 মাস পর সকলকেই জামিন দিল বাংলাদেশের আদালত। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পেয়েছি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে দিলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে আজ 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেলখানায় ভর্তি করে দিলে। আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকাই গেল আমাদের বহন তাকান দেখতে দেখতে। নিউজ 18 বাংলা। 26শে জুন 2025 সোনালী সহ 6 জনকে সীমান্ত পারের অভিযোগ, আর তারপর থেকে কেটে গিয়েছে 6 মাস। 24শে জুন 2025 সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে দিল্লি পুলিশের হাতে আটক সোনালী বিবি। 26শে জুন 2025 কোনো কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ আরো 5 জনকে বাংলাদেশে পাঠানো হয়। 24শে সেপ্টেম্বর 2025 4 সপ্তাহের মধ্যে সবাইকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানতে ব্যর্থ কেন্দ্র। 25শে নভেম্বর 2025 সোনালী বিবিকে ভারতে ফেরাতে ফের কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 ডিসেম্বর 2025 বাংলাদেশের আদালতে সোনালী বিবি সহ সবার জামিন মঞ্জুর। এদিনই সোনালী বিবি ও তার নাবালক শিশুপুত্রকে দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। নিউজ স্কুল ভবন তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রতিবাদ করায় মারধরের অভিযোগ স্কুল পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে। মালদার পুখুরিয়ার পরানপুর হাই স্কুলের ঘটনা, মারধরের অভিযোগ অস্বীকার পরিচালন সমিতির সভাপতির। অভিযোগকারীদের বিরুদ্ধেই হেনস্থার পাল্টা অভিযোগ। ভবন তৈরিতে 12 লক্ষ টাকা বরাদ্দ সরকারের। কেন সেক্রেটারি কথা বলবে না? কেন বলবে না? তুমি গ্রামের খারাপ কাজ করা না, তুমি খারাপ কাজ করিয়েছো। খারাপ কাজ করাইনি। ওখানে মাটি দিয়েছে আমার সামনে, মাটি কেন দিবে? মাটি কেন দিবে? কেন বলবে? একটা বিল্ডিং হয়েছে আমাদের পরানপুর স্কুলে, বিল্ডিংটা একদম অকেজো, সব 2 নম্বর সিমেন্ট পর্যন্ত আমরা ধরেছিলাম, এখন পর্যন্ত বিল্ডিংটা ফেটে গেছে অলরেডি। তারপরে রিসেন্টলি কালকে একটা বিল্ডিংয়ের কাজ আরম্ভ হয়েছে, এতেও দেখছি যে বিল্ডিংয়ের কাজটা 2 নম্বরে আরম্ভ হয়েছে। আমরা চার্জের হেডমাস্টার মশাই বলতে গেছি আমরা শুধু একটু বিল্ডিংটা দেখে শুনে করেন, তখন আমাদের পরানপুর স্কুলের প্রেসিডেন্ট বলছে মাস্টার মশাই কিছু বলতে পারবো না, যা কিছু বলতে হবে আমাকে বলতে হবে, আমি সব কিছু করবো। আজকে আমি চলে আসছিলাম বাগান থেকে, এসে আমাকে 2 ভাই মিলে ধরে আটকে রোডে মেরেছে। আমি স্কুলে একাই ছিলাম, ওরা ছিল 20-25 জন। এবার ওরা বললো যে কাজ এখানে ঠিক হচ্ছে না। আমরা তাহলে তোরা এক কাজ কর, কাজ যখন ঠিক হচ্ছে না তো তোরা অভিযোগ করে দিয়ে ইঞ্জিনিয়ার বল, কন্ট্রাক্টরকে বল। গলায় ধাক্কা দিয়েছে এবং আমার এই জায়গাটাতে 15 দিয়ে মেরে কি করেছে দেখেন। একটা স্কুলের প্রেসিডেন্টকে এভাবে একা পেয়ে ওরা 10-12 জন মেরেছে। রডটা নাকি লোকাল রোডে কাজ হচ্ছে, কন্ট্রাকশনের কথা বলুন যে আদৌ তাদের কি কনস্ট্রাকশনে কোন কোন রড ব্যবহার করা যেতে পারে। এরপরে আমাদের প্রেসিডেন্ট স্যার ছিলেন, ওনাকে ডেকে নিয়ে বললো, তারপরে ওখানে ভেতরে বাইরে কি হয়েছিল আমি বলতে পারবো না। অভিযোগ আমাকে এখানে কেউ জানাতে আসেনি, আমার অফিসে কেউ আসেনি,
ওনারা ওই যেটা আওয়াজ শুনতে ঘরের মধ্যে বসে থাকতে পারবো না। আমাদের স্টাফদের সকলে আমাদের সাথে গেছি, তাদেরকে বুঝিয়েছি, যেহেতু আমাদের অনেকে ছাত্র। না তুমি খারাপ কাজ করিয়েছো, খারাপ কাজ করাইনি, ওখানে মাটি দিয়েছে আমার সামনে, মাটি কেন? আর এখনই বাংলা এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। আরো কিছুটা বাড়লো কিন্তু দক্ষিণবঙ্গে তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 20 ডিগ্রির ঘরে। হাওয়া অফিস কি বলছে, দক্ষিণবঙ্গে কেমন ওয়েদার থাকবে আগামী কয়েকটা দিন? বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, কলকাতার তাপমাত্রা আজ 20 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে স্বাভাবিকের তুলনায়। এই তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামীকাল থেকে অবশ্য তাপমাত্রা কমবে, কারণ যে ঘূর্ণিঝড় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে রয়েছে তার যে একটা পরোক্ষ প্রভাব, তাতেই হাওয়ার গতিবদল হয়েছিল। আগামীকাল থেকে অর্থাৎ আজ রাত থেকেই ফের পশ্চিমী যে শীতল হাওয়া তার প্রভাব বাড়বে, অর্থাৎ পূবালি হাওয়া বা বঙ্গোপসাগর থেকে আসা হাওয়ার প্রভাব কমবে। আজ সকালে যেমন তাপমাত্রা বেড়েছে, রাতে স্বাভাবিকভাবেই কুয়াশা, জলীয় বাষ্প কুয়াশা ছিল সকালের দিকে, এবং পরে পরিষ্কার আকাশ, এবং ক্রমশ আগামী কয়েকদিনে তাপমাত্রা কমবে এবং এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে, এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। বেশ, একেবারে অনেকে ধন্যবাদ। আর দক্ষিণবঙ্গে যখন এরকম ওয়েদার থাকবে, উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গে শীতের আমেজ রয়েছে। আগামী 3 থেকে 4 দিনে আরও নামবে উত্তরের পারদ। পাহাড়ি এলাকায় ঘন কুয়াশার দাপট। শিলিগুড়ি, দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা।